呼び込んだ妖怪は人間を餌食に。আজ আমরা দেখতে চলেছি 2023 সালে রিলিজ হয় একটি অসাধারণ সিরিজ, যার নাম হলো ইউ ইউ হাকুসো। এটি মূলত একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিরিজ। আচ্ছা, একবার ভাবুন তো, পৃথিবীর একদম মাঝখানে মানুষের তৈরি করা বিশাল বড় একটি গর্ত, যেটার মাধ্যমে মানুষ খুলতে চেয়েছিল অন্য একটি দুনিয়ার দরজা। আর মানুষের এই ভুলের কারণেই হঠাৎ করে পৃথিবীতে নেমে আসে ভয়ানক এক বিপর্যয়। মানুষের তৈরি করা সেই গর্তের গভীর থেকে বেরিয়ে আসতে থাকে বিশাল আকৃতির ভয়ানক মানুষটিকো দানবীরা, আর তারা ধ্বংস করতে থাকে আমাদের পুরো পৃথিবীকে। তখন পৃথিবীর পরিস্থিতি কেমন হতে পারে, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ সিরিজটির গল্পে। আমরা তো সচরাচর অনেক ধরনের ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি বা সিরিজের গল্প দেখেছি, কিন্তু আজকের এই গল্পটি অনেক বেশি ইউনিক এবং ইন্টারেস্টিং, যেখানে আপনারা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ক্যাটাগরির সাথে সাথে সার্ভাইভাল এবং থ্রিলার গল্পেরও ফিল পেতে চলেছেন। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক দানবদের দুনিয়ার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা অনেক বড় একটি রোড অ্যাক্সিডেন্ট দেখতে পাই। যে অ্যাক্সিডেন্টে ইউসুকি নামক একটি ছেলে মারা গিয়েছে, আর সেই ছেলেটির লাশ দেখার জন্য সেখানে আরো একটি ছেলে লাশটির কাছে আসে। তবে ছেলেটি যখন লাশটি দেখতে পায়, তখন সে বুঝতে পারে যে এটা তো তারই লাশ, অর্থাৎ সে মারা গিয়েছে। এতে ইউসুকি অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর ঠিক এমন সময় সেখানে কেকো নামক একটি মেয়ে চলে আসে, যে কিনা ছিল ইউসুকির স্কুল ফ্রেন্ড। কেকো ইউসুকির মৃত্যুর খবর শুনে এখানে দৌড়ে আসে, আর সে তার মৃত্যুতে শোকে যেন একদম পাগল হয়ে যায়। ইউসুকি এখানে বারবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু এখন সে যেহেতু মারা গিয়েছে, তাই কেকো তার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। ইউসুকি এখন পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে সে সত্যিই মারা গিয়েছে। এবার আমরা প্রায় 4 ঘন্টা আগের ঘটনা দেখতে পাই, যেখানে হঠাৎ করে শহরের মাঝখানে বিশাল আকৃতির অনেক গভীর একটি গর্ত দেখা যাচ্ছিল। এমন সময় সেই গর্তের ভেতর থেকে একটি ফড়িং বেরিয়ে এসে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে আমরা ইউসুকিকে দেখতে পাই, যে কিনা তার স্কুলের ছাদে বসে স্মোক করছিল। তবে এমন সময় তার কাছে কেকো আসে, আর সে তাকে স্মোক বাদ দিয়ে ক্লাসরুমে যেতে বলে। যদিও ইউসুকি এতে প্রথমে রাজি ছিল না, কিন্তু কিছুক্ষণ পর সে ক্লাসে ফিরতে শুরু করে। এবার অন্যদিকে আমরা কিরিনো নামক একটি ছেলেকে দেখতে পাই, যাকে কিনা স্কুলের কয়েকজন ছেলে মিলে বুলি করছিল এবং তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নিচ্ছিল। তবে ঠিক তখনই সেখানে ইউসুকি চলে আসে, আর ইউসুকি তখন সেই ছেলেগুলোর হাত থেকে কিরিনোকে বাঁচায়। আর সে মনে করে যে ইউসুকি এখানে মারামারি করছিল, তাই সে ইউসুকিকে অনেক বকাবকি করে, কিন্তু ইউসুকিও তখন তার সঙ্গে খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যায়। এদিকে স্কুলের জানালার কাছ থেকে সেই ফড়িংটিকে দেখা যায়, যেটা কিনা শহরের মাঝখানের গভীর গর্ত থেকে বেরিয়ে এসেছিল। অন্যদিকে আমরা ইউসুকির মাকে দেখতে পাই, যে কিনা বাড়িতে বসে নিউজ দেখছিল, আর নিউজে সেই গর্তটির ব্যাপারে বলা হচ্ছিল, যেটা মূলত ছিল একটি সিঙ্কহল। আর এই সিঙ্কহলটির মালিকের নাম ছিল সাকিও। সেই মূলত শহরের মাঝখানে এই গর্তটি তৈরি করছে। সাকিও সকলকে উদ্দেশ্য করে বলছিল, আমাদের এই সিঙ্কহলটি এখন এতটাই বড় হয়ে গিয়েছে যে আমাদের শহরকে মানুষ এখন এই সিঙ্কহলটির মাধ্যমেই চেনে। এদিকে এমন সময় ইউসুকি তার বাড়িতে ফিরে আসে, আর আজকে তাকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে তার মা তার কাছে এর কারণ জানতে চায়। ইউসুকি তখন জানে যে তার স্কুলে পড়তে একদমই ভালো লাগে না। তার মা তখন তাকে লেখাপড়া ছেড়ে দিতে বলে, আর তার যেটা ভালো লাগে সেটাই করতে বলে। এরপর ইউসুকি সোজা বাইরে চলে আসে, আর ঠিক তখনই তার কাছে কয়েকজন ছেলে তার কয়েকজন সঙ্গীকে নিয়ে চলে আসে। এই ছেলেটির নাম হচ্ছে কোয়াবারা। কোয়াবারা এবং ইউসুকি আগে থেকেই দুজনার শত্রু ছিল, তাই তাদের মধ্যে প্রায় সময় লড়াই চলত। কিন্তু ইউসুকি তাকে জানায় যে আজকে তার লড়াইয়ের কোনো মুড নেই। তারপরও যখন কোয়াবারা তার কোনো কথাই শুনছিল না, তখন ইউসুকি তাদের সবাইকে ইচ্ছেমতো মারধর করে। সে তার ফ্লাইং কিকের সাহায্যে তাদের সবাইকেই হারিয়ে দেয়। এরপর ইউসুকি চুপচাপ সেখান থেকে চলে যায়। এবার অন্যদিকে আমরা সেই ফড়িংটিকে দেখতে পাই। ফড়িংটি এখানে একটি ট্রাক ড্রাইভারের নাকের ভেতরে ঢুকে যায়, আর সঙ্গে সঙ্গে সে ড্রাইভারের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে, যার কারণে ট্রাক ড্রাইভার তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এদিকে ইউসুকি সোজা চলে যায় কেকোদের রেস্টুরেন্টে, আর কেকো এখানে ইউসুকিকে বলে যে ইউসুকি যেন ফায়ার থেকে দূরে থাকে। কিন্তু ইউসুকি তখন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় যে একটি ট্রাকের সঙ্গে একটি ছোট বাচ্চার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। ইউসুকি তখন বাচ্চাটিকে বাঁচানোর জন্য দৌড়ে চলে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। আর যে ট্রাকের মাধ্যমে তার মৃত্যু হয়েছিল, সেই ট্রাকের ড্রাইভার ছিল সেই ব্যক্তিটি, যাকে সেই ফড়িংটি নিয়ন্ত্রণ করছিল। এবার আমাদেরকে বলা হয় যে একটা সময় ছিল যখন মানুষদের সাথে জুড়ে ছিল আরো একটি দুনিয়া, যেখানে মূলত ডেমন্সরা বসবাস করত। তবে তখন যদি কোনো মানুষ সেই ডেমন্সদের দুনিয়াতে প্রবেশ করত, তখন তাদেরকে মাকাইচু নামক একটি ডেমন শিকার করত। আর এই মাকাইচু মূলত ছিল সেই ফড়িংটি, যেটাকে আমরা মুভির শুরু থেকে দেখতে পেয়েছি। সেই সময় এই মাকাইচুরা প্রায় সময়ই মানুষের শহরে চলে আসতো, আর তারা তাদের ইচ্ছে মতো মানুষদেরকে তার শিকার বানাতো। আর এক পর্যায়ে যখন মাকাইচু এবং মানুষের মধ্যে যুদ্ধ শুরু হয়, তখন হঠাৎ করে পৃথিবীর সঙ্গে আরো একটি দুনিয়া জুড়ে যায়, যেটাকে বলা হয় স্পিরিট ওয়ার্ল্ড। স্পিরিট ওয়ার্ল্ডের বিশেষ কিছু পাওয়ার ছিল। মানুষ এবং মাকাইচুদের দুনিয়ার মধ্যে যে প্রবেশ পথ ছিল, হঠাৎ করে সেটা তারা বন্ধ করে দেয়, যার ফলে মাকাইচুরা আর কখনোই পৃথিবীতে প্রবেশ করতে পারেনি। কিন্তু এখন এই শহরের মাঝখানে যে সিঙ্কহোলটি তৈরি করা হচ্ছে, সেটাই মূলত আস্তে আস্তে মাকাইচুদের দুনিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে। তাই মূলত আমরা শহরের মধ্যে সেই মাকাইচুটিকে দেখতে পেয়েছি। এবার আমরা ইউসুকিকে দেখতে পাই, যে কিনা তার সেই অ্যাক্সিডেন্টের জায়গাটিতেই দাঁড়িয়েছিল। তবে ঠিক এমন সময় তার কাছে বোতান নামক একটি মেয়ে আসে। মেয়েটি এখানে ইউসুকিকে জানায় যে সে স্পিরিট ওয়ার্ল্ড থেকে এসেছে, আর সে এখন তাকে নিয়ে যাবে যেখানে তাদের লিডার অ্যালনা রয়েছে। আর এখন ইউসুকিকে কি করতে হবে সেটা অ্যালনা বলবে।
এরপর বোতান ইউসুকিকে নিয়ে স্পিরিট ওয়ার্ল্ডের মধ্যে চলে যায়, যেটা কিনা ছিল পৃথিবীর বাহিরের একদম আলাদা একটি দুনিয়া। বোতান তখন ইউসুকিকে অ্যালনার কাছে নিয়ে যায়। অ্যালনা তখন ইউসুকিকে বলে, আমার কাছে বিশেষ একটি পাওয়ার আছে, যেটার মাধ্যমে তোমাকে আমি আবারও জীবিত করতে পারবো। তবে সেটার জন্য তোমাকে আমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। তোমাকে আমাদের ওয়ার্ল্ডে স্পিরিট হান্টার হয়ে কাজ করতে হবে, যেখানে মাকাচুদের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটি মিশনে তোমাকে যেতে হবে। আর প্রত্যেকটি টাস্ক কমপ্লিটের বিনিময়ে তুমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। অ্যালনা ইউসুকিকে একটি মাকাচুকে দেখায় এবং সে তাকে তাদের সম্পর্কে জানায়। কিন্তু ইউসুকি তখন তাকে বলে, আমি এত ঝামেলা করতে পারবো না। পৃথিবীতে এমনিতেও আমার জীবন ততটাও ভালো ছিল না, আর আমি মারা যাওয়াতে কারোই তেমন কিছুই যায় আসবে না। তাই যেহেতু এখন আমি মারা গিয়েছি, আমার পৃথিবীতে না গেলেও চলবে। এই বলে ইউসুকি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শহরে সাকিওকে দেখতে পাই। সাকিও তারুকানো নামক একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে আসে, আর এই তারুকানোর কাছ থেকে সে সেই শৃঙ্খলটিকে কিনে নিয়েছিল। তো তারুকানো আজকে সাকিওর কাছে জানতে চায় যে সে কেন তার কাছ থেকে শৃঙ্খলটি কিনে নিয়েছে। সাকিও তখন তাকে বলে, এই শৃঙ্খলটির মাধ্যমে সে অন্য আরেকটি জগতে পৌঁছতে চায়। তার বিশ্বাস যে এটার গভীরে রয়েছে জাহান্নাম, বা এমন একটা দুনিয়া যেখানে কোনো মানুষই যেতে চাইবে না। অন্যদিকে ইউসুকি একটি জায়গাতে মন খারাপ করে বসেছিল, কিন্তু ঠিক এমন সময় তার কাছে বোতান আসে। আর বোতান ইউসুকিকে বলে, তুমি আগেই কোনো সিদ্ধান্ত নিও না। প্রথমে তোমার উচিত তোমার কাছের মানুষগুলোকে দেখে আসা, যে তারা তোমাকে ছাড়া আসলেই কেমন আছে, তারপর তুমি সিদ্ধান্ত নিও। ইউসুকি তখন তার কথায় রাজি হয়ে যায়। আর পরের দিন সকালে সে তার বাড়িতে চলে যায়, যেখানে আজকে তার ফিনারেল চলছিল। ইউসুকি তখন সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। এমন সময় সে কিরিনুকে দেখতে পায়, যাকে কিনা তাদের স্কুলের সেই ছেলেগুলো আবারও বুলি করছিল। কিন্তু এমন সময় সেখানে কোয়াবারা এসে তাকে বাঁচিয়ে নেয়, যেটা দেখে ইউসুকি বুঝতে পারে যে কোয়াবারা আসলে ততটাও খারাপ মানুষ নয়। এদিকে কোয়াবারার সঙ্গীরা তাকে সেখান থেকে টেনে নিয়ে যাচ্ছিল, কারণ তারা জানতো যে কোয়াবারা তাদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠবে না। আর কোয়াবারা তখনই ইউসুকির মৃত্যুর খবরটি পায়নি। এদিকে ইউসুকিদের বাড়িতে সেই ছোট বাচ্চাটি তার মার সঙ্গে এসেছিল, যাকে বাঁচাতে গিয়ে ইউসুকি মারা গিয়েছে। এদিকে ইউসুকির মাও একদম ইউসুকির শোকে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। এবার ফিনারেল শেষে সবাই চলে গেলেও সেখানে কেকো এবং ইউসুকির মা থাকে। আর কেকো এখানে ইউসুকির মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করতে থাকে, কারণ সেদিন তার সঙ্গে রাগ করে ইউসুকি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গিয়েছিল। আর ইউসুকির মাও তাকে জড়িয়ে ধরে কাঁদছিল। এদিকে ইউসুকি এটা দেখে বুঝতে পারে যে সবাই তাকে আসলে কতটা ভালোবাসে। এবার সেদিন রাতের বেলা কিরিনুকে আবারও সেই ছেলেগুলো মারছিল, কিন্তু এমন সময় সেখানকার একটি ছেলের মধ্যে মাকাচু প্রবেশ করে, যার ফলে ছেলেটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর সেই মাকাচুটি ছেলেটিকে দানব বানিয়ে ফেলতে থাকে। এদিকে এই সুযোগে কিরিনো তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। তবে লড়াইয়ের এক পর্যায়ে সেখানে হঠাৎ করেই আগুন লেগে যায়। আর ঠিক এমন সময় সেখানে কোয়াবারা তার সঙ্গীদেরকে নিয়ে চলে আসে, ফলে সেখানে থাকা বাকি ছেলেগুলো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ইউসুকি তখন কেকোর গালে হাত বুলিয়ে দিয়ে বলে, আমার মৃত্যুর জন্য তুমি দায়ী নও। যদিও কেকো এখানে ইউসুকিকে দেখতে পাচ্ছিল না, কিন্তু সে তাকে অনুভব করতে পারে। ফলে সে সেখান থেকে দৌড়ে ইউসুকিদের বাড়িতে চলে যায়। আর এসব দেখে ইউসুকি সিদ্ধান্ত নেয় যে সে আবারও বাঁচতে চায়। আর বোতানকে এটা বললে বোতান খুশি হয়ে তাদের লিডারের কাছে চলে যায়। অ্যালনা তখন তার একটি সুপার পাওয়ার ব্যবহার করে ইউসুকির সঙ্গে সরাসরি কথা বলছিল, আর সে ইউসুকিকে দেখতে পাচ্ছিল। অ্যালনা এখানে ইউসুকিকে বলে, তোমাকে এখন তোমার প্রথম টাস্ক কমপ্লিট করতে হবে। তোমার বাড়ির সামনে একটি ছেলের ভেতর মাকাচু প্রবেশ করেছে, আর সেটা সেই ছেলেটিকে দানবে পরিণত করে ফেলছে। সেই সাথে তোমার বাড়িতেও আগুন লেগে গিয়েছে। এখন তোমাকে এই ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এসব জানতে পেরে ইউসুকি তখন তার বাড়ির দিকে যেতে শুরু করে। অন্যদিকে কেকো তার বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল। আর ততক্ষণে ইউসুকির বাড়িতে ভয়াবহ আগুন লেগে গিয়েছিল, আর বাড়ির ভেতরে ছিল ইউসুকির লাশ। কেকো তখন ইউসুকির লাশটিকে বাঁচানোর জন্য সে তার জীবনের পরোয়া না করে দৌড়ে সেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে ইউসুকির বডিটি বের করে বডিটিকে টেনে বাইরে নিয়ে আসতে চাইছিল, কিন্তু সে সেখানকার বিষাক্ত ধোঁয়ার কারণে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এমন সময় সেখানে ইউসুকি চলে আসে। ইউসুকিকে এখন অ্যালনা বেশ কিছু পাওয়ার দিয়েছিল, আর সে তার পাওয়ার ব্যবহার করে এখানে আগুনের একটি দেয়ালকে আটকে রাখে। আর সে চিৎকার করে অ্যালনাকে বলে, আমাকে তাড়াতাড়ি জীবিত করে দাও, আমি তোমার সমস্ত টাস্ক কমপ্লিট করব। অ্যালনা তখন ইউসুকির বডির মধ্যে তার আত্মা আবারও প্রবেশ করিয়ে দেয়, ফলে ইউসুকি আবারও জীবিত হয়ে যায়। আর সে সঙ্গে সঙ্গে কেকোকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। কেকোর মা এখানে কেকোকে সুরক্ষিত দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে সেই মাকাইচু তার পাওয়ার ব্যবহার করে কোয়াবারে এবং তার সঙ্গীদেরকে ইচ্ছে মতো মারছিল। এদিকে ইউসুকি সেই মাকাইচুকে থামানোর জন্য দৌড়ে সেখানে চলে আসে। আর এখানে আসার পর সে দেখতে পায় যে এবার সেই মাকাইচুটি কিরিনুর ভেতরে প্রবেশ করেছে, আর কিরিনু এখন সবাইকে মারার চেষ্টা করছে। ইউসুকি তখন সঙ্গে সঙ্গে তার উপর হামলা করে। ইউসুকি এখানে তার পাওয়ার ব্যবহার করে মাকাইচুটিকে বের করার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু মাকাইচুটি ছিল অনেক বেশি শক্তিশালী, যেটা দেখতে দেখতে কিরিনুকে দানবে পরিণত করে ফেলছিল। কিন্তু ইউসুকি কিরিনুকে বারবার তার আসল পরিচয় মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাকে তার নিজের হুঁশে আসতে বলে। তখন ইউসুকি তার সমস্ত পাওয়ার ব্যবহার করে কিরিনুকে প্রচণ্ড জোরে আঘাত করে, ফলে সঙ্গে সঙ্গে মাকাইচুটি বাইরে বেরিয়ে আসলে ইউসুকি সেটাকে মেরে ফেলে। আর সে দ্রুত কিরিনুকে নিয়ে হসপিটালে চলে যায়। এদিকে ইউসুকির এই সবকিছু কোয়াবারা দেখতে পায়, তবে সে বুঝতে পারছিল না যে এসব আসলে কি হচ্ছে। এবার পরের দিন সকালে ইউসুকি যখন তার বাড়িতে ফিরে যায়, তখন তার মা এবং কেকো তাকে দেখে একদম অবাক হয়ে যায়। তারা তাকে জীবিত দেখতে পেয়ে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তারা তখন ইউসুকিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। অন্যদিকে অ্যালনা বোতানকে 3টি শক্তিশালী অস্ত্র দেখায়, যেগুলো ছিল একটি জাদুর ছুরি, একটি অর্ব এবং একটি মিডল অফ ডার্কনেস, যেটা কিনা ছিল এক ধরনের আয়না। আর মূলত এই অস্ত্রগুলোকে হাসিল করতে মাকাইচুরা বারবার পৃথিবীতে এসেছিল। অ্যালনা এখানে বোতানকে মাকাইচুদের ইতিহাস বলতে থাকে,
সে বোতানকে জানায় যে মাকাচুরা যে কোনো সময় যে কোনো আকৃতি ধারণ করতে পারে। তারা এমনিতেই অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারপরও তারা তাদের বিশেষ একটি উদ্দেশ্য হাসিলের জন্য এই 3টে অস্ত্রকে স্পিরিট ওয়ার্ল্ড থেকে চুরি করে নিয়ে যায়। আর এগুলো চুরি করেছিল সবচাইতে শক্তিশালী 3টি মাকাচু। এবার আমাদেরকে সেই 3জন শক্তিশালী মাকাচুকে দেখানো হয়, যারা কিনা সেই 3টি শক্তিশালী অস্ত্র চুরি করে নিয়ে গিয়েছিল। তাদের 3জনের নাম ছিল গোকি, কুরামা এবং হিয়ে। আর তাদের 3জনের কাছে পাওয়ার ছিল 3 রকমের। তারা সবাই অনেক বেশি শক্তিশালী ছিল, তবে তাদের ভেতরে গোকি মূলত ছিল একটি দানব, আর তার ভেতরে ছিল অনেক বেশি শক্তি। আর তারা তাদের এই পাওয়ার ব্যবহার করে সেই অর্ব, চাকু এবং মিররটিকে চুরি করে নিয়ে যায়। অ্যালনা এখানে বোতানকে জানায় যে সেই 3টি অস্ত্র যেভাবেই হোক তাদের কাছে আবারও নিয়ে আসতে হবে, কারণ মাকাচুরা সেই অস্ত্রগুলো দিয়ে যা ইচ্ছে তাই করতে পারে। আর এই কারণেই মূলত সে ইউসুকিকে বাছাই করে নিয়েছে, কারণ ইউসুকি অনেক সাহসী এবং শক্তিশালী, আর তার ভেতরে এমন কিছু শক্তি রয়েছে যেটা সম্পর্কে সে নিজেও জানে না। তাই সেই হয়তো এই 3টি অস্ত্রকে উদ্ধার করতে পারবে। এবার পরের দিন একটি পার্কের মধ্যে মানুষরূপে আমরা গোকিকে দেখতে পাই, যে কিনা গতকাল রাতে সেই পাওয়ারফুল অর্বটি চুরি করে নিয়েছে। গোকি তখন এই অর্বটির পাওয়ার সেই পার্কের মধ্যে ব্যবহার করতে শুরু করে। আর এতে করে দেখা যায় যে পার্কের ভেতরে যতগুলো বাচ্চা ছিল একে করে তাদের সবার আত্মা সেই অর্বটির ভেতরে চলে আসে, ফলে সেখানকার সমস্ত বাচ্চারা অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে আলমা ইউসুকিকে তার কাছে নিয়ে আসে, আর সে তাকে এখানে একটি পাওয়ারফুল অস্ত্র ব্যবহার করা শেখায়, যেটাকে বলা হয়ে থাকে স্পিরিট গান, যাতে করে সে সেই 3জন শক্তিশালী মাকাইচুর সঙ্গে লড়তে পারে। কিন্তু ইউসুকি কোনোভাবেই এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছিল না। তাই আলনা তখন তাকে বলে যে যেভাবেই হোক তাকে এই স্পিরিট গানটি চালানো শিখতেই হবে, তা না হলে সে মাকাইচুদের সঙ্গে লড়াই করতে পারবে না। আর মাকাচুরা তখন পুরো পৃথিবী আস্তে আস্তে ধ্বংস করে ফেলবে, বিশেষ করে গোকি, কারণ গোকি আসলে বাচ্চাদের আত্মা পছন্দ করে। এদিকে অ্যালনা, বোতান এবং ইউসুকি পার্কের সেই বাচ্চাগুলোর কথা জানতে পারে, আর ইউসুকি তখন বোতানকে নিয়ে হসপিটালে চলে যায়, যেখানে সেই বাচ্চাগুলো ভর্তি আছে। বোতান তখন ইউসুকিকে বলে আমাদেরকে এই বাচ্চাগুলোকে বাঁচাতে হলে গোকিকে হারাতে হবে, যে কিনা বিশাল আকৃতির শক্তিশালী একটি দানব। তার কাছ থেকে যেভাবেই হোক সেই অর্থে নিয়ে নিতে হবে, তবেই বাচ্চাগুলো বাঁচতে পারবে। তাই ইউসুকি তখন গোকিকে খোঁজার জন্য যাচ্ছিল। এদিকে এই একই হসপিটালে কোয়াবারা এবং তার সঙ্গীরাও ভর্তি ছিল, কারণ গতকাল রাতে সেই মাকাইচু তাদেরকে অনেক মেরেছে। এবার কোয়াবারা যখন হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই সে ইউসুকিকে দেখতে পায়, ফলে সে দৌড়ে তার কাছে চলে আসে। কোয়াবারা তখন ইউসুকির কাছে জানতে চায় যে গতকাল রাতে আসলে কিরিনোর কি হয়েছিল, সে এতটা শক্তিশালী কিভাবে হয়ে গিয়েছিল, আর ইউসুকি বা তাকে কিভাবে হারিয়েছে। ইউসুকি তখন তাকে মাকাইচুদের সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু বোতান তাকে থামিয়ে দিয়ে তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। তবে কোয়াবারা ইউসুকির কথা একদমই বিশ্বাস করে না, কিন্তু অদ্ভুতভাবে কোয়াবারা এখানে বোতানকে দেখতে পাচ্ছিল, তবে কোয়াবারার সঙ্গীরা তাকে দেখতে পায় না। এরপর কোয়াবারা তার সঙ্গীদের কাছ থেকে জানতে পারে যে তারা ইউসুকির সঙ্গে কাউকেই দেখেনি। এতে করে কোয়াবারার সন্দেহ হয় যে ইউসুকি তাকে যা বলেছে সে সবকিছুই সত্যি। এবার ইউসুকি বাহিরে এসে গোকিকে চারিপাশে খুঁজছিল। এমন সময় বোতান তাকে বলে তুমি তো এখন পর্যন্ত স্পিরিট গান চালানো শেখোনি, আর যদি তুমি ঠিকঠাকভাবে স্পিরিট গানটি না চালাতে পারো তাহলে তুমি গোকিকে কোনোভাবেই হারাতে পারবে না, কারণ ও অনেক বেশি শক্তিশালী এবং বিশাল আকৃতির দানব। এসব শুনে ইউসুকি তখন বোতানকে বলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, গোকিকে আমি দেখে নেব, কারণ তুমি হয়তো জানো না যে আমি ফাইটে কতটা এক্সপার্ট। কিন্তু ইউসুকি আসলে বুঝতেই পারছিল না যে সে গোকিকে কোথায় খুঁজে পাবে। এরপর ইউসুকি কেকোদের রেস্টুরেন্টে নুডলস খেতে যায়, আর সেখানে সেই ছোট বাচ্চাটি তার মায়ের সঙ্গে এসেছিল, যাকে ইউসুকি সেদিন বাঁচিয়েছিল। সেই বাচ্চাটির মা এবং বাচ্চাটি ইউসুকিকে মন থেকে ধন্যবাদ জানায়। তবে ইউসুকি দেখতে পায় যে বাচ্চাটির অনেক বেশি মন খারাপ, তাই সে তার কাছে এর কারণ জানতে চায়। বাচ্চাটির মা তখন তাকে বলে আসলে আজকে আমাদের অ্যাপার্টমেন্টের অনেকগুলো বাচ্চাই পার্কে খেলতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তবে সৌভাগ্যবশত সে সময় আমার ছেলে পার্কে ছিল না, কিন্তু ওই অসুস্থ হয়ে যাওয়া বাচ্চাগুলোর জন্যই তার মন খারাপ, কারণ তাদের মধ্যে তার অনেকগুলো বন্ধু রয়েছে। ইউসুকি তখন বাচ্চাটিকে বলে আচ্ছা যে পার্কে আজকে এই ঘটনাটি ঘটেছে তুমি কি আমাকে সেই পার্কের সম্পর্কে বলতে পারবে। বাচ্চাটি তখন তাকে সেই পার্কের অ্যাড্রেস বলে দেয়। এরপর দেখা যায় যে সেই পার্কে এখনো অনেক বাচ্চারা খেলাধুলো করছিল, আর তাদের আশেপাশেই ছিল গোকি। গোকি তখন আবারও সেই অর্টের মাধ্যমে এখানে থাকা সমস্ত বাচ্চাদের আত্মা নিয়ে নেয়। তখনই সেখানে ইউসুকি চলে আসে, আর সে গোকিকে দেখতে পায়। সে তখন দৌড়ে গোকিকে ধরার চেষ্টা করে। এবার কিছু দূর যাওয়ার পর ইউসুকি রাস্তার একটি জায়গাতে সেই অর্টটিকে পড়ে থাকতে দেখে, যেটার মাধ্যমে গোকি বাচ্চাদের আত্মা বন্দী করছিল। এরপর ইউসুকি যখনই সেই অর্টটিকে নিতে যায় ঠিক তখনই তাকে পেছন থেকে গোকি হামলা করে, যে কিনা এখন নিজেকে একটি দানব বানিয়ে ফেলেছিল। যদিও ইউসুকি খুবই ভালো ফাইটার ছিল, কিন্তু গোকির শক্তির কাছে তার ফাইটিং স্কিল কিছুই না, কারণ গোকি অনেক বেশি শক্তিশালী। গোকি তখন ইউসুকির উপর হামলা শুরু করে। এতে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, আর তাদের দুজনের এই ফাইট দূর থেকে দাঁড়িয়ে দেখছিল কুরামা, যে কিনা ছিল আরও একটি শক্তিশালী মাকাইচু। তবে এখানে কুরামা ইউসুকিকে কিছুই বলে না, সে শুধু দূরে দাঁড়িয়ে থেকে তাদের ফাইট দেখতে থাকে। এদিকে গোকি ইউসুকিকে মারার জন্য তার দিকে বড় বড় বাইক ছুটতে থাকে, আবার সে যে গাড়ির ভেতরে লুকিয়েছিল সেটাকেও সে উল্টিয়ে দিতে থাকে। এদিকে ইউসুকি বারবার তার স্পিরিট গানটি চালানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সে গানটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এদিকে গোকি ইউসুকিকে ধরে ফেলে আর তাকে বারবার উপর থেকে আছাড় দিতে থাকে। এরপর এক পর্যায়ে গোকি ইউসুকিকে মেরে ফেলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে সেই বাচ্চাটি চলে আসে, যাকে কিনা ইউসুকি বাঁচিয়েছিল। সেই বাচ্চাটি তখন ভয় না পেয়ে গোকির উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই গোকি তার অর্বের মাধ্যমে সেই বাচ্চাটিরও আত্মা নিয়ে নেয়। ফলে বাচ্চাটি সেখানেই তার জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে ইউসুকি এবার অনেক রেগে যায়, আর তার শরীরের মধ্যে এত বেশি শক্তি চলে আসে
যে সে সোজা গোকির উপরে ছাপিয়ে পড়ে তার স্পিরিট গান চালাতে শুরু করে। আর এবার স্পিরিট গানটি অ্যাক্টিভেট হয়ে যায়। ফলে ইউসুকি অনবরত গোকির উপর স্পিরিট গানটি চালাচ্ছিল, যার ফলে কিছুক্ষণের মধ্যেই গোকি সেখানে মারা যায়। আর সেই অর্বটিও তার হাত থেকে ছুটে যায়। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে এবার সেই অর্বের ভেতর থেকে বাচ্চাগুলোর আত্মা একা একাই বেরিয়ে আসতে শুরু করে, কারণ গোকির মৃত্যুর সাথে সাথে তার সমস্ত পাওয়ারও নষ্ট হয়ে গিয়েছে। এখন এই অর্ব থেকে আত্মাগুলো মুক্তি পাওয়ার সাথে সাথে সেই সমস্ত বাচ্চারা তাদের জ্ঞান ফিরে পায়। যেই বাচ্চাটিকে ইউসুকি বাঁচিয়েছিল সেই বাচ্চাটিও তার জ্ঞান ফিরে পায়। ইউসুকি তখন তাকে তার বাড়িতে রেখে আসার জন্য যায়, যেটা দেখে কুরায়ামা বুঝতে পারে যে ইউসুকি আসলে অনেক ভালো একজন মানুষ। অন্যদিকে আমরা তারুকানো এবং সাকিওকে দেখতে পাই। তারা এখানে একটি খাঁচার মধ্যে ইউকিনা নামক একটি মেয়েকে বন্দি বানিয়ে রেখেছিল। আর এই মেয়েটি মূলত ছিল একটি মাকাইচু। আসলে প্রত্যেকটি মাকাইচুরই বিশেষ কিছু পাওয়ার থাকে, সেটা হলো ইউকিনা কাঁদলে তার চোখ দিয়ে মুক্ত ঝরে পড়ে। আর এই মুক্তগুলো পৃথিবীর সবচাইতে দামি মুক্ত। আসলে তারুকানো সাকিওকে তার শৃঙ্খলটি দেওয়ার কারণে সাকিও তাকে বিশেষ মাকাইচুটি উপহার দিয়েছে। আর তার চোখ থেকে পড়া মুক্তগুলো যেহেতু অনেক দামি মুক্ত ছিল, তাই তারুকানো এবং তার লোকেরা সবসময় ইউকিনাকে অত্যাচার করে, যাতে করে সে কাঁদলে তার কাছ থেকে তারা মুক্ত নিতে পারে। এখন তারুকানো এখানে ইউকিনাকে ব্যথা দিলে কিছুক্ষণ পর ইউকিনার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়, যেটা সঙ্গে সঙ্গে উজ্জ্বল মুক্ততে পরিণত হয়ে যায়। তারুকানো তখন সেই মুক্তটি নিয়ে তার লোকদেরকে সেটা বিক্রি করার জন্য পাঠিয়ে দেয়। এদিকে বোতান এখানে ইউসুকিকে বলে, আমি একটি বিষয় দেখে খুবই অবাক হয়েছি। সেটা হলো তুমি যখন গোকির সাথে ফাইট করছিলে তখন দূর থেকে দাঁড়িয়ে কুরামা তোমাকে দেখছিল, কিন্তু সেও তোমার সাথে ফাইট করতে না এসে তোমাকে কেন দেখছিল? আমি এটা কোনোভাবেই বুঝতে পারছি না। এবার বোতান এখানে ইউসুকিকে আরো বলে, তোমাকে এবার অমাবস্যার আগে মিডল অব দ্য ডার্কনেসের মিররটি উদ্ধার করতে হবে। এটা হচ্ছে তোমার পরবর্তী মিশন, কারণ সেই মিররটি এখন যেই মাকাইচুর কাছে আছে, অমাবস্যা হয়ে গেলে সে তখন সেই মিররের মাধ্যমে যাইছে তাই চাইতে পারবে। যদি সে চায় পৃথিবীকে ধ্বংস করে দিতে, সেটাও সে করতে পারবে। তাই তোমাকে দ্রুত এই মিশনটি কমপ্লিট করতে হবে। ইউসুকিকে এসব জানিয়ে দিয়ে বোতান সেই জায়গা থেকে চলে যায়। এদিকে ইউসুকি এবং বোতানকে অনেক সময় যাবৎ কোয়াবারা ফলো করছিল, আর তাদের সমস্ত কথোপকথনও কোয়াবারা শুনে ফেলে। এদিকে ইউসুকি যখন কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক তখনই সে কুরামাকে দেখতে পায়, যে কিনা কোথাও যাচ্ছিল। এটা দেখে ইউসুকি তখন কুরামার পিছু করে। এদিকে অ্যালনা এবং বোতান সবসময় ইউসুকির উপর নজর রাখছিল। আর এটা দেখে অ্যালনা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে ইউসুকিকে কুরামা কোনো ট্র্যাপে ফেলছে। এদিকে ইউসুকি কুরামার পিছু পিছু একটি হসপিটালে চলে আসে। আর এই হসপিটালে মূলত কুরামার মা ভর্তি ছিল। কুরামা মূলত তার মায়ের দেখাশোনার জন্য এখানে এসেছে। এটা দেখে ইউসুকি বুঝতে পারে যে সে শুধুই কুরামার উপর সন্দেহ করছে। এদিকে ইউসুকির পিছু করতে করতে সেখানে কোয়াবারাও চলে আসে। কোয়াবারাও সবসময় ইউসুকির দিকে নজর রাখছিল। এদিকে কুরামা ইউসুকিকে দেখতে পেয়ে সে তার সঙ্গে কথা বলতে আসে। ইউসুকি তখন তার কাছে তার এবং তার মায়ের সম্পর্কে জানতে চায়। সে তখন তাকে বলে যে আজ থেকে প্রায় 17 বছর আগে সে একজন শিকারীর হাত থেকে বাঁচার জন্য একজন প্রেগনেন্ট মহিলার গর্ভে ঢুকে গিয়েছিল। অর্থাৎ সেই গর্ভের বাচ্চার সঙ্গে সে তার আত্মা বদল করে ফেলেছিল, যার ফলে সেই মহিলার পেট থেকে সে একজন মানুষ হিসেবে জন্ম নেয়। যদিও একসময় সে একটি খারাপ মাকাইচু ছিল, কিন্তু যখন সে মানুষের সঙ্গে মিশতে শুরু করে তখন তার মধ্যেও মনুষ্যত্ববোধ চলে আসে। তাই সে বাকি মাকাইচুদের মতো নয়। কুরামা এখানে আরো বলে যে সে এখন তার মাকে অনেক ভালোবাসে, আর তার মা এখন খুবই অসুস্থ। ডক্টর বলেছে সে আর মাত্র 1 মাস বাঁচবে। আর আমার মায়ের জন্যই আমি মিরর অফ ডার্কনেস চুরি করেছি, কারণ অমাবস্যার রাতে আমি এটার মাধ্যমে আমার ইচ্ছে পূরণ করতে পারবো। আমি এই মিররের মাধ্যমে আমার মাকে বাঁচাবো। আর আমি জানি যে তুমি এই মিররটির সন্ধান করছো, তবে চিন্তা করো না, আমার এই ইচ্ছে পূরণের পর আমি তোমাকে এমনি মিররটি ফিরিয়ে দেব। এসব কথা শুনে ইউসুকি অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে বোতানও ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। এদিকে আজ রাতে ছিল অমাবস্যার রাত, তাই সেদিন সন্ধ্যাবেলা বোতান ইউসুকির সঙ্গে দেখা করতে আসে। সেখানে ইউসুকিকে জানায় যে মিরর অফ ডার্কনেসের মাধ্যমে কোনো ইচ্ছে পূরণ হওয়ার পর যে ইচ্ছের জন্য প্রার্থনা করেছে সে সঙ্গে সঙ্গেই মারা যাবে। তাই বোতান ইউসুকিকে বলে যে যেভাবেই হোক কুরামাকে থামাতে হবে। এদিকে ইউসুকিকে ফলো করতে করতে এখন কোয়াবারাও বুঝতে পেরেছিল যে মিরর অফ ডার্কনেসের মাধ্যমে মাকাইচুরা পৃথিবীকে ধ্বংসও করে দিতে পারে। তাই কোয়াবারা এখানে ইউসুকিকে থামায়, কিন্তু ইউসুকি তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আর সে দৌড়ে দ্রুত সেই হসপিটালে আসে যেখানে কুরামার মা ভর্তি আছে। কিন্তু ইউসুকি সেখানে পৌঁছানোর আগেই কুরামা সেই মিররটির মাধ্যমে তার মায়ের জীবনের জন্য উইশ করে। আর কুরামা এই উইশটি করার সঙ্গে সঙ্গেই সেই মিররটির পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। আর মিররটির সঙ্গে সঙ্গেই কুরামাকে তার ভেতরে টেনে নেয়। যদিও ইউসুকি এখানে তাকে বাঁচাতে চাইছিল, কিন্তু কোয়াবারা তাকে আটকে রাখে। তবে ইউসুকি তার কোনো কথা না শুনে সেও সেই মিররটির মধ্যেই ঢুকে যায়। আর সেখানে গিয়ে ইউসুকি সেখানে উইশ করে যাতে করে তার অর্ধেক জীবনের আয়ু কুরামাকে দিয়ে দেওয়া হয়, যার ফলে সঙ্গে সঙ্গেই দুজন মিরর থেকে বাইরে চলে আসে। আর এভাবেই ইউসুকি কুরামার জীবন বাঁচায়। আর কুরামার ইচ্ছে অনুযায়ী তার মাও ঠিক হয়ে গিয়েছিল। এবার অন্যদিকে আমরা আরেকটি শক্তিশালী মাকাইচু হিয়েকে দেখতে পাই, যার কাছে সেই ম্যাজিক্যাল চাকুটি ছিল। এই চাকুটির নাম মূলত হচ্ছে শ্যাডো নাইফ। হিয়ে এখানে সেই শ্যাডো নাইফটি দিয়ে তার মাথার মধ্যে একটি ক্ষত তৈরি করে। আর এখানে আমরা জানতে পারি যে আসলে হিয়ে হচ্ছে ইউকিনার ভাই, যাকে কিনা মুক্ত পাওয়ার লোভে তারুকানো বন্দী করে রেখেছে। এবার হিয়ে এখানে তার পাওয়ার ব্যবহার করে তার বোনের চোখে সেই মুক্তটির কাছে পৌঁছে যায়, যেটাকে মূলত তারুকানো তার লোকদের মাধ্যমে বিক্রি করার জন্য পাঠিয়েছিল। হিয়ে তখন সেই মুক্তটি সেখান থেকে চুরি করে নিয়ে যায়। অন্যদিকে তারুকানো যখন এই খবরটি জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে সাকিওর সাথে যোগাযোগ করে তাকে জানায় যে সে তার শৃঙ্খলটি ফেরত নিতে চায়, কারণ সাকিও তাকে যেই মাকাইচুটি দিয়েছে তার চোখ দিয়ে অশ্রু ছড়ানো অনেক কঠিন ব্যাপার। তাছাড়া সে অনেক কষ্টে যেই মুক্তটি বের করেছিল সেটাও কেউ চুরি করে নিয়ে গিয়েছে। সাকিও তখন তাকে বলে যে তার কাছে একটি উপায় আছে,
যেটার মাধ্যমে ইউকিনার চোখ থেকে অনেক অনেক মুক্ত বের করা যাবে। এবার তারুকানোর সাথে কথা শেষ করে সাকিও একটি মাকাইচুকে ডাকে, যার নাম ছিল তাগুরো। আর তার পিঠের উপরে আরও একটি মাকাইচু ছিল, তার নাম ছিল বড় তাগুরো। আর সাকিও সেই শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন মাকাইচুকে ধরে ধরে তার বিভিন্ন কাজে লাগাচ্ছিল। তাগুরো ছিল তাদের মধ্যে একজন। অন্যদিকে আমরা হিয়েকে দেখতে পাই, যে কিনা তারুকানোর আস্তানায় পৌঁছে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই তার কাছ থেকে শ্যাডো নাইফ নেওয়ার জন্য ইউসুকে চলে আসে। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর লড়াইয়ের এক পর্যায়ে এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে ইউসুকি তার স্পিরিট গান চালানোর জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু এমন সময় হিয়ে তখন ইউসুকিকে বলে, আমি শ্যাডো নাইফের মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে চাই না, আমি শুধু আমার বোনকে উদ্ধারের জন্য এটা ব্যবহার করতে চাই। একথা শুনে ইউসুকি তখন আর তাকে কিছুই বলতে পারে না। হিয়ে তখন দ্রুত সেই জায়গা থেকে চলে যায়। অন্যদিকে সাকিও তারুকানোকে গোপন একটি জায়গাতে নিয়ে আসে। এরপর সে তারুকানোকে জানায় যে মাকাইচুদের ধরার পেছনে তার অনেক বড় একটি উদ্দেশ্য রয়েছে। সে আসলে বিভিন্ন মনস্টার এবং মাকাইচুদেরকে মাকাইচুদের বিরুদ্ধেই ফাইট করায়। আর এই ফাইটের উপর বিভিন্ন ধনী ব্যক্তিরা বাজি ধরে। সে এভাবেই নিজের এবং অন্যদের মনোরঞ্জন করে থাকে। এবার সাকিও সেখানে একটি মনস্টারকে নিয়ে আসে। আর এই মনস্টারের সঙ্গে ফাইট করতে চলে আসে তাগুরো। তাগুরো মাত্র এক ঘুষিতে সেই ভয়ানক মনস্টারটিকে হারিয়ে দেয়। সাকিও তখন তারুকানোকে বলে যে আজ থেকে তাগুরো তার অধীনে থাকবে, এর বিনিময়ে সে তার শৃঙ্খলটি চায়। তারুকানো এতে রাজি হয়ে যায়। অন্যদিকে তারুকানোর একজন গার্ড ইউকিনাকে পালিয়ে যেতে সাহায্য করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে বড় তাগুরো চলে আসে। আর সে সঙ্গে সঙ্গে সেই গার্ডকে মেরে ফেলে। এটা দেখে ইউকিনা সেখানে কষ্ট পেয়ে অনেক কাঁদতে থাকে। আর তার চোখ দিয়ে এবার অনেকগুলো মুক্ত ছড়তে থাকে। আর এবার এতগুলো মুক্ত দেখে তারুকানো অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে বোতান জোর করে ইউসুকিকে ট্রেনিং এর জন্য একটি জায়গাতে নিয়ে আসে। আর সে তাকে মাস্টার গ্যাঙ্কাই নামক একজন মহিলার সাথে পরিচয় করিয়ে দেয়, যে কিনে ছিল অনেক বেশি শক্তিশালী একজন ফাইটার। আর এখানে ট্রেনিং নেওয়ার জন্য কোয়াবারাও জোর করে তাদের পিছু পিছু চলে এসেছে। কোয়াবারা এখানে মাস্টার গ্যাঙ্কাইকে বলে তার জীবনের অনেক বড় একটি স্বপ্ন আছে, যে সে জীবনে একবার হলেও ইউসুকিকে ফাইটে হারাতে চায়, কারণ কোনোদিনও সে ইউসুকিকে হারাতে পারেনি। এদিকে গ্যাঙ্কাইয়ের মাঝে স্পিরিট ওয়েভের একটি শক্তি আছে, যেটা ইউসুকিকে আরো অনেক শক্তিশালী হতে সাহায্য করবে। এবার গেঙ্কাই তখন ইউসুকিকে ট্রেনিং দিতে শুরু করে। গেঙ্কাই ইউসুকিকে বলে যে সে যেন তার স্পিরিট গানের সাহায্যে তার একটি আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু ইউসুকি কিছুক্ষণ থাকার পরে সে বারবার পড়ে যাচ্ছিল। তাই ইউসুকি তখন গেঙ্কাইকে প্রশ্ন করে যে সে তাকে ফাইট না শিখিয়ে এসব কি শেখাচ্ছে। গেঙ্কাই তখন ইউসুকিকে তার সঙ্গে ফাইট করতে বলে। আর ফাইটের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইউসুকি তার কাছে হেরে যায়। এরপর গেঙ্কাই ইউসুকিকে বাইরে এনে কোয়াবারাকে দেখায়, যাকে সে একটি কাঠের লাকড়ি দিয়ে বিশাল বড় একটি পাথরকে দুভাগ করতে বলেছে। আর কোয়াবারা সেটা অনবরত করেই যাচ্ছে, সে তাকে কোনো প্রশ্ন করছে না। তাই গেঙ্কাই তখন কোয়াবারার কাছ থেকে তাকে কিছু শিখতে বলে। অন্যদিকে সাকিও বিশাল বড় একটি মেশিন তৈরি করছিল, যেটার মাধ্যমে পৃথিবী এবং মাকাইচুদের দুনিয়ার দরজা আবারও খুলে যাবে, যাতে করে সমস্ত মাকাইচুরে এখানে আসতে পারে। তবে সাকিও এটা কেন চাইছিল সেটা আমরা সামনে জানতে পারবো। আর তাগুরো এই কাজে সাকিওর সঙ্গ দিচ্ছিল। তবে এর পিছনে একটি কারণ আছে, আসলে তাগুরো সেই দরজাটির মাধ্যমে তার দুনিয়ায় ফিরে যেতে চায়। অন্যদিকে ইউসুকি এবং কোয়াবারার ট্রেনিং এর প্রায় 4 দিন সময় পার হয়ে যায়। আর ইউসুকি এখানে দেখতে পায় যে কোয়াবারা এখানে ট্রেনিং করতে করতে একটি স্পিরিট শট তৈরি করে ফেলেছে, অর্থাৎ তার সেই কাঠের লাকড়ির মধ্যে পাওয়ার চলে এসেছে, যেটা দিয়ে সে সেই বিশাল পাথরটিকে দুভাগ করে ফেলে। আর কোয়াবারাকে দেখে ইউসুকিও তখন প্র্যাকটিসে লেগে পড়ে। এবার প্রায় 20 দিন পর সেই সময়টি চলে আসে, যখন ইউসুকি তার আঙুলের উপর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারছিল। এটা দেখে গেঙ্কাই তখন ইউসুকিকে আকাশের মধ্যে তার স্পিরিট গানটি চালাতে বলে। আর ইউসুকি সেটা চালালে তাগুরো সেই স্পিরিট গানের আলোটি দেখতে পায়। এবার দেখতে দেখতে ইউসুকি এবং কোয়াবারার চলে যাওয়ার সময় চলে আসে। গেঙ্কাই তখন ইউসুকিকে বলে, তুমি এখন পাওয়ার পাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। এখন সময় এসেছে আমার স্পিরিট ওয়েভ তোমাকে দিয়ে দেওয়ার। তবে এটার পাওয়ার তুমি কিভাবে ব্যবহার করবে সেটা তোমার নিজেকে খুঁজে বের করতে হবে। এই বলেই গেঙ্কাই তখন তার স্পিরিট ওয়েভের পাওয়ার ইউসুকিকে দিয়ে দেয়। এরপর ইউসুকি এবং কোয়াবারা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরে গেঙ্কাইয়ের কাছে তাগুরো আসে। আসলে তাগুরো এটা জানতে পেরেছিল যে গেঙ্কাই তার স্পিরিট ওয়েভের পাওয়ার ইউসুকিকে দিয়ে দিয়েছে। তাই সে তাকে এই ব্যাপারে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। আর এখানে তাদের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি যে তাগুরের মধ্যে যে শক্তি রয়েছে সেটাকে সে তার আত্মা বিক্রি করে হাসিল করেছে। অন্যদিকে ইউসুকি দেখতে পায় যে হে তার বান্ধবী কেকোকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এতে সে হের উপর প্রচন্ড রেগে যায়। তবে আসলে এটা হে ছিল না, বরং হিয়ের ছদ্মবেশে ছিল বড় তাগুরো, যে কিনা হি এবং ইউসুকির মধ্যে ঝামেলা লাগাতে চাইছিল। বড় তাগুরো তখন কেকোকে নিয়ে গিয়ে ইউকিনার সাথে বন্দি বানিয়ে ফেলে। অন্যদিকে ইউসুকি অনেক খোঁজার পর হিয়েকে খুঁজে পায়। আর সে সঙ্গে সঙ্গে হিয়েকে মারতে শুরু করে। তবে হে তো বুঝতে পারছিল না যে ইউসুকি এখন তাকে কেন মারতে চাইছে। তারপর সে নিজের আত্মরক্ষার জন্য তার সঙ্গে ফাইট করছিল। কিন্তু এখন ইউসুকির মাঝে এত বেশি পাওয়ার ছিল, যেটা দেখে হিয়ে নিজেও অবাক হয়ে যায়। তবে ঠিক এমন সময় সেখানে কুরামা চলে আসে। কুরামা তখন তাদের দুজনের ফাইট থামিয়ে তাদেরকে জানায় যে সবকিছুর পেছনে রয়েছে সাকিও, আর সাকিওর কাছে কেকো এবং ইউকিনা বন্দী রয়েছে। এটা শুনে ইউসুকি এবং হিয়ে দুজনেই অনেক রেগে যায়। এরপর কুরামাকে নিয়ে তারা সাকিওর সঙ্গে ফাইট করতে চলে যায়। তবে তাদের পিছু পিছু আবার কোয়াবারাও চলে আসে। আর সাকিও মনে মনে এটাই চাইছিল। সাকিও তখন তার একজন লোককে তাদের 4 জনকে সেই সিক্রেট জায়গাতে নিয়ে যেতে বলে, যেখানে সে মূলত গেম পরিচালনা করে থাকে। অন্যদিকে দেখা যায় যে তাগুরো গেঙ্কাইকে মেরে ফেলেছে। এদিকে ইউসুকিদেরকে একটি জাহাজে করে সেই সিক্রেট জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এখানে কুরামা তাদের সবাইকে বলে আসলে এরা আমাদেরকে মাকাচুদের সঙ্গে ফাইট করিয়ে একটি গেম খেলতে চায়, যেখানে তারা ফাইটের উপর অনেক টাকা বাজি ধরে। আর এই ফাইট কোনো সাধারণ ফাইট নয়,
কারণ এই ফাইটে দুজন প্রতিপক্ষই অনেক বেশি পাওয়ারফুল এবং শক্তিশালী। আর এই খেলা তারা শুধুমাত্র তাদের মনোরঞ্জনের জন্য পরিচালনা করে থাকে। এবার তাদেরকে সেই দ্বীপে নামিয়ে দেওয়ার পর হিয়ে একাই ফাইট করতে চলে যায়, আর বাকিদেরকে সে কেকো এবং ইউকিনাকে উদ্ধার করতে বলে। অন্যদিকে সাকিও তারুকানোর সাথে বন্দুকের মাধ্যমে একটি গেম খেলে, যেখানে শুধুমাত্র একটি পয়েন্ট বাদে বাকি সব পয়েন্টের মধ্যেই বুলেট ছিল। সে তখন তারুকানোর সাথে বাজি ধরে তার মাথায় শুট করে, আর সৌভাগ্যবশত সে বেঁচে যায়। সাকিও আসলে তার লাইফে অনেক ধরনের বাজি ধরেছে, কিন্তু তার জীবনে সে আজ পর্যন্ত কোনো বাজিতেই হারেনি। তাই সে এই ধরনের বাজিতে অনেক বেশি বোর হয়ে গিয়েছে, আর এখন সে নিজের মনোরঞ্জনের জন্য অনেক বড় কিছু করতে চায়। মূলত এ কারণেই সে এখন পৃথিবী এবং মাকাইচুদের দুনিয়ার দরজা খুলতে চায়। এদিকে সবকিছু স্পিরিট ওয়ার্ল্ড থেকে বোতান এবং এলনা দেখছিল। অন্যদিকে হিয়ের সঙ্গে ফাইট করতে সেখানে শক্তিশালী একটি মাকাচু এসেছিল, যার কাছে ছিল বিশাল বড় একটি কুড়াল। অন্যদিকে কুরামার সাথেও ফাইট করতে বিশেষ একটি মাকাচু আসে, যার ভেতরে বাতাসের মধ্যে বিস্ফোরণ ঘটানোর পাওয়ার ছিল। কুরামা তখন তার সমস্ত শক্তি দিয়ে তার সাথে ফাইট করতে থাকে। এদিকে ইউসুকি এবং কোয়াবারা কেকো এবং ইউকিনাকে খুঁজছিল, তবে জায়গাটি অনেক বড় হয় তারা দুজন দুই রাস্তাতে চলে যায়। এদিকে সাকিও এবং তার টিমের লোকেরা ফাইটের মধ্যে বাজি ধরতে শুরু করে দিয়েছিল। অন্যদিকে ইউকিনা এবং কেকোর মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ইউকিনা তখন কেকোকে মাকাচুদের ব্যাপারে সবকিছু খুলে বলে, এমনকি কেকোর হাতে থাকা একটি ক্ষত এখানে ইউকিনা ঠিক করে দেয়। অন্যদিকে ফাইটে একদিকে হিয়ে আর আরেকদিকে কুরামার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল যে তারা দুজনই ফাইটে হেরে যাবে। এদিকে কেকো এবং ইউকিনা গার্ডদের চোখে ফাঁকি দিয়ে তারা দুজন মিলে কোনো মতে সেই জায়গা থেকে বেরিয়ে আসে। আর কিছুদূর যাওয়ার পর তাদের কোয়াবারার সঙ্গে দেখা হয়ে যায়। তাদেরকে দেখে কোয়াবারা প্রচন্ড খুশি হয়ে যায়, আর সে তাদেরকে বলে যে তাদের কোনো চিন্তা নেই, সে তাদেরকে এখান থেকে নিয়ে যাবে। কোয়াবারা তখন তাদের দুজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে সাকিও এটা জানতে পারে, আর সে বিশাল বড় একটি মনস্টারকে তাদের পেছনে পাঠিয়ে দেয়। তবে কোয়াবারা কোনো মতে ইউকিনা এবং কেকোকে সেই মনস্টারের হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু ঠিক তখনই তার সামনে বড় তাগুরো চলে আসে। কোয়াবারা তখন একটি লাঠির মাধ্যমে তার পাওয়ার ব্যবহার করে বড় তাগুরোকে মারতে চাইছিল, কিন্তু সে ছিল অনেক বেশি শক্তিশালী, তাই কোয়াবারা তার সঙ্গে পেরে উঠছিল না। এদিকে কুরামাকে আমরা মাকাইচু রূপে দেখতে পাই। সে এবার ফাইট করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। কুরামার কাছে আসলে গাছপালা সম্পর্কিত কোনো শক্তি ছিল। এবার কুরামার ইশারাতে অনেকগুলো গাছের শিকড় তার প্রতিপক্ষ মাকাইচুর উপর হামলা করছিল, কিন্তু সেই মাকাইচুটি আসলে অনেক শক্তিশালী ছিল। এবার কুরামা সেই মাকাইচুটির দিকে একটি গোলাপ ছুঁড়ে মারে, তবে সেই মাকাইচু সেটা তার হাত দিয়ে আটকিয়ে ফেলে। এদিকে কুরামা ফাইটে হেরেই যাচ্ছিল, তাই সেই মাকাইচু যখন কুরামাকে মারতেই যাচ্ছিল তখন কুরামা তাকে একটি গাছের সম্পর্কে বলে, যেটার বীজ কারো শরীরে একবার ঢুকে গেলে কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীর ফেটে গাছ বেরিয়ে যায়। আর একটু আগে কুরামা তার দিকে যে গোলাপটি ছুঁড়েছিল সেটার মাধ্যমে সে সেই মাকাইচুর শরীরে সেই বীজটি রোপণ করে দিয়েছিল, যার ফলে সঙ্গে সঙ্গে তার পুরো শরীর ফেটে গাছ বের হতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। এদিকে হিও তার প্রতিপক্ষ মাকাইচুকে হারিয়ে দিয়েছিল, কিন্তু এতক্ষণে সেও অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। কিন্তু কুরামা এবং হিয়ের ফাইটে তাদের জিতে যাওয়ায় কেউই খুশি ছিল না, কারণ তারা সবাই তাদের প্রতিপক্ষ মাকাইচুর উপর বাজি ধরেছিল। তবে এমন সময় সাকিও সবার সামনে এসে বলে যে তাদের সবার জন্য আরো অনেক বড় ধামাকা রয়েছে। এবার দেখা যায় সাকিও তার বন্ধুদেরকে খুঁজতে খুঁজতে একটি জায়গাতে চলে আসে। এমন সময় সেখানে তাগুরো এসে তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, আর বলে এই ফাইটে সে তাকে হারাতে পারলে সে তার বন্ধুদেরকে নিয়ে ফিরে যেতে পারবে। ইউসুকি তখন তার কথায় রাজি হয়ে যায়। এদিকে সবাই এখানে তাগুরোর উপর বাজি ধরে। অন্যদিকে আবার সাকিওর কাছে তার একজন সঙ্গী এসে তাকে জানায় যে তাদের সেই ডিভাইসটি শৃঙ্খল খননের কাজ শুরু করে দিয়েছে। এটা শুনে সাকিও অনেক খুশি হয়ে যায়। এদিকে ইউসুকির সঙ্গে তাগুরোর ফাইট শুরু হয়ে যায়। তাগুরো ইউসুকির চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল, তাই ইউসুকি তাকে কোনোভাবেই মারতে পারছিল না। অন্যদিকে আল্লাহ দেখতে পায় সাকিও সেই ডিভাইসটির জন্য মাকাইচুদের ওয়ার্ল্ডের দরজা খুলে গিয়েছে, তাই সে দ্রুত তার পাওয়ার ব্যবহার করে সেখানে একটি দেয়াল তৈরি করে দেয়। কিন্তু এই দেয়ালটি খুব বেশি সময়ের জন্য কাজ করবে না, তাই আল্লাহ এই সবকিছু বন্ধ করার জন্য নিজে সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এদিকে ইউসুকি এবং তাগুরো তাদের সুপার পাওয়ার ব্যবহার করে লুটছিল, যার ফলে সেখানে একটি ইলেকট্রিক পোল কাজ ভেঙে ভেতরে চলে আসে। এতে করে সাকিওর সমস্ত আয়োজন নষ্ট হয়ে যায়। এদিকে ইউসুকিকে সাহায্য করার জন্য সেখানে কুরামা এবং হিও চলে আসে। এদিকে কোয়াবারা এখানে বড় তাগুরোর কাছে হেরেই যাচ্ছিল, কিন্তু এমন সময় সে মনে মনে চিন্তা করতে থাকে যে তাকে তার বন্ধুদেরকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। এসব ভাবতে ভাবতে সে প্রচন্ড রেগে যায়, যার ফলে দেখা যায় সে ট্রেনিং এর মাধ্যমে যে পাওয়ার পেয়েছিল সেটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর কোয়াবারা একটি কাঠের লাকড়িকে স্পিরিট সোর্ডে পরিণত করে ফেলে, আর সেটা দিয়ে সে বড় তাগুরোকে টুকরো টুকরো করে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই বড় তাগুরো আবারও ঠিক হয়ে যায়, আর সে কোয়াবারার উপর আবারও হামলা শুরু করে। এদিকে সাকিওর কাছে এবার অ্যালনা চলে আসে। অ্যালনা তখন সাকিওর কাছে জানতে চায় যে সে কেন এমন করছে, মাকাইচুদের দুনিয়ার দরজা সে কেন খুলতে চাইছে। সাকিও তখন তাকে বলে, আমার লাইফটা খুবই বোরিং, তাই আমি এসব করে অনেক আনন্দ পাচ্ছি। আমি মাকাইচু এবং মানুষের দুনিয়ার মাঝে ব্যালেন্স বানাতে চাই। আর তুমি আমার কাছে চলে এসেছো, এর মানে তোমার সেই দেয়াল খুব বেশি সময় কাজ করবে না। তবে আমি তোমাকেও একটি সুযোগ দিতে চাই, আমার সঙ্গে বাজি ধরো। যদি আমার টিমের তাগুরো জিতে যায় তাহলে আমি যেটা করছিলাম সেটাই করব, আর যদি ইউসুকি জিতে যায় তাহলে সারা জীবনের জন্য মাকাইচুদের দুনিয়ার দরজা বন্ধ করে দেব। অ্যালনা তখন তার কথায় রাজি হয়। এদিকে দেখা যায় যে তাগুরোর সঙ্গে কুরামা, হি এবং ইউসুকি কেউই পেরে উঠছিল না। আর এমন সময় সেখানে বড় তাগুরোর হাত থেকে বেঁচে কোনো মতে সেখানে কোয়াবারা চলে আসে। তার সঙ্গে ছিল ইউকিনা এবং কেকো। তবে তাদের পিছু করতে করতে সেখানে বড় তাগুরোও চলে আসে। অর্থাৎ এখন এখানে দুই তাগুরোই ছিল। বড় তাগুরো এখানে ইয়াং তাগুরোর কাহিনী বলতে শুরু করে।
সে সবাইকে বলে যে ইয়াং তাগুরো একসময় মানুষ ছিল, সে কোনো মাকাইচু ছিল না। তবে মাকাইচুদের শক্তি দেখার পর সে তার নিজের আত্মা বিক্রি করে নিজেই মাকাইচু হয়ে যায় আর সে সুপার পাওয়ার হাসিল করে, যার ফলে সে আর বুড়ো হয় না। তবে একসময় ইয়াং তাগুরো গেঙ্কাইকে ভালোবাসত। সময়ের সাথে সাথে গেঙ্কাই তো বুড়ো হয়ে গিয়েছিল, কিন্তু তাগুরো ইয়াংয়ে থেকে গিয়েছে। তবে গেঙ্কাই যখন তার স্পেশাল পাওয়ার কোনো মানুষকে দিয়ে দিয়েছে, তখন ইয়াং তাগুরো হিংসে করে তাকে মেরে ফেলেছে। আর এখন সে এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে যে তার সামনে কেউই টিকতে পারবে না। এসব শুনে কুয়াবারা তখন তার স্পিরিট সোর্ড দিয়ে তাগুরোকে মারতে আসে, কিন্তু তাগুরো এখানে বড় তাগুরোর উপর এতটাই রেগে গিয়েছিল যে সে কুয়াবারাকে দূরে ফেলে দিয়ে বড় তাগুরোকে সেখানেই মেরে ফেলে। এদিকে ইউসুকির এখানে গেঙ্কাইয়ের কথা খুবই মনে পড়ছিল, যে গেঙ্কাই তাকে কতটা আদর যত্ন এবং স্নেহ করে ট্রেনিং দিয়েছে, আর গেঙ্কাইয়ের মতো ভালো একজন মানুষকে কিনা তাগুরো মেরে ফেলেছে। এটা ভাবতেই ইউসুকি প্রচন্ড রেগে যায়, যার ফলে গেঙ্কাই তাকে যে স্পিরিট ওয়েবে শক্তি দিয়েছিল সেটা তার ভেতর অ্যাক্টিভেট হয়ে গেলে সে তখন তাগুরোকে প্রচন্ড মারতে থাকে। সে তার সমস্ত শক্তি দিয়ে মেরে তাগুরোকে একদম মাটির নিচে ঢুকিয়ে দেয়। সবাই ভেবেছিল তাগুরো মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় তাগুরো তার আসল রূপে আবারও জেগে ওঠে, যেটা কিনা ছিল একটি দানবের রূপ। আর এই রূপে আসার পর তাগুরো তার হাতের ইশারাতেই সবাইকে মারতে পারছিল। সে এখানে কুয়াবারাকে এত বেশি মারে যে কুয়াবারের অবস্থা একদম খারাপ হয়ে যায়, যেটা দেখে ইউসুকি প্রচন্ড রেগে যায়। আর সে তার স্পিরিট গান এবং স্পিরিট ওয়েভের সমস্ত শক্তি একসাথে কাজে লাগানোর চেষ্টা করে, যার ফলে দেখা যায় সেখানে দুটো পাওয়ার মিলে বিশাল বড় একটি শিল তৈরি করে ফেলে, যেটা তাগুরো তার সমস্ত শক্তি দিয়ে থামানোর অনেক চেষ্টা করছিল। কিন্তু সঙ্গে সঙ্গেই প্রচন্ড জোরে সেই শিলটি বিস্ফোরিত হয়ে যায় আর তাগুরো অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। দেখতে দেখতেই তাগুরো একদম নিস্তেজ হয়ে যায়। সে তখন ইউসুকিকে বলে, তোমার সাথে ফাইট করে আমি অনেক মজা পেয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ। একথা বলতেই তাগুরোর পুরো শরীর একদম কালো ছাইয়ের মতো হয়ে যায় আর তাগুরো সঙ্গে সঙ্গেই মাটির সাথে মিশে যায়। অর্থাৎ অবশেষে ইউসুকি এই ফাইটে জিতে যায়, যার ফলে সাকিও অ্যালনাকে যেই কথা দিয়েছিল সে তার কথা রাখে। সে মাকাইচুদের দরজার সমস্ত কাজ বন্ধ করে দেয় আর জীবনের প্রথম একটি বাজিতে হেরে যাওয়ার কারণে সে নিজেকে শুট করে মেরে ফেলে। এরপর ইউসুকি, কুয়াবারা, হিয়ে, কুরামা, ইউকিনা এবং কেকো তারা সবাই মিলে সেই জায়গা থেকে বেরিয়ে আসে। ইউকিনার ভাই তখন ইউকিনাকে একটি লকেট দেখায়, যেটা তার চোখেরই মুক্ত দিয়ে তৈরি। এতে করে ইউকিনা বুঝতে পারে যে হিয়ে আসলে আর কেউ নয়, বরং সে তার হারিয়ে যাওয়া ভাই, যাকে সে অনেক ছোটবেলায় হারিয়ে ফেলেছিল। এটা জানতে পেরে ইউকিনা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সেই জাহাজে চড়ে আর তারা খুশি মনে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর শেষ পর্যন্ত সমস্ত খারাপ শক্তি হেরে যায় ভালো শক্তির কাছে। সবকিছু আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আর এমনই একটি সুন্দর এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।